আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্ট ভাইদেরকে ধন্যবাদ জানাই যে একটু লেটে হলো ক্লাস শুরু করতে পেরেছি। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে আপনার আর্থিং আর্থিং ক্যালকুলেশন বা আর্থিং কিভাবে কি করবো সে বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমি যে বিষয়টা এখানে দেওয়া আছে দেখেন, আর্থিং কেবল ক্যালকুলেশন যে বিষয়গুলো ডিপেন্ড করে, যে বিষয়গুলো আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, ফল্ট ক্লিয়ারিং টাইম, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল অফ দ্য আর্থ, কন্ডাক্টরের কে ফ্যাক্টর, মানে কে ফ্যাক্টর জানতে হয় যে ম্যাটেরিয়াল দিয়ে আপনি করবেন। এখানে অ্যালুমিনিয়াম হতে পারে, এখানে আপনার আদার্স কোন হতে পারে এটা। তারপর সয়েল রেজিস্টিভিটি, মানে মাটির যে রেজিস্টিভিটি আছে সেগুলো টেস্ট করতে হতে হয়। তারপর হচ্ছে টাইপ অফ আর্থিং সিস্টেম ইউজ, টাইপ অফ আর্থিং ইলেকট্রোড, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড রেগুলেশন। এই যেটা যে বুঝে গেছেন যে কোন স্ট্যান্ডার্ডে আপনি করবেন, বিএনবিসি, এনএফপি, আইএসসি বা হচ্ছে কি। আমার এখানে ইলেকট্রোলাইট ইলেকট্রোডটা কি হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে না কপার হতে পারে। তারপর হচ্ছে কি টাইপের হতে পারে, প্লেট আর্থিং আছে, এ আর্থিং আছে, সে আর্থিং আছে, অনেক টাইপের আছে। তারপর সয়েল টেস্ট, মাটির টেস্ট গুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখেন, এখানে প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে আছে কি যে শর্ট সার্কিট কারেন্ট জানতে হবে। এটা ক্যালকুলেশন ইস্যু, আপনারা শর্ট সার্কিট ক্যালকুলেশন তো জানেনই। শর্ট সার্কিট ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এখন শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এসএইচ, ট্রান্সফরমার রেটিং, সাপ্লাই রেটিং, যেটা √3 ভি। যেহেতু আমরা মানে শর্ট সার্কিট ক্যালকুলেশন করতেছি, সূত্র হচ্ছে এটা, আপনারা তো জানেন। তো এটা তো আমরা শর্ট সার্কিটের বিষয়গুলো করার জন্য আবার যেটা দেখতে হবে একটা বিষয়, এটা সূত্র থিওরি আলোচনা করতেছি এখন আপনাদের সাথে। এটা একটা সূত্র, টু পার্টে কি, ফল ক্লিয়ারিং টাইম। ফল ক্লিয়ারিং টাইমটা কি সেটা আমি বলবো। এটা হচ্ছে জিরো, 0 থেকে 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত, 0.0 সেকেন্ড, 0.2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড মধ্যে আপনাকে টিপ করতে হবে। এটা কে বলতেছে? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল আইএসসি, এনএসসি বলতেছে এই এটা। বা ম্যানুফ্যাকচারার কোম্পানির গায়ে লেখাও থাকবে কততে টিপ করাবেন আপনি। এটা ফল ক্লিয়ারিং টাইম, টাইম যখন ফল ঘটবে তখন ক্লিয়ার করবে কত সেকেন্ডে, আমি এটা আসবো। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল অফ দ্য আর্থ কন্ডাক্টর কে ফ্যাক্টর। কে ফ্যাক্টর যেটা, সেটা ওই যে এখানে পেয়েছেন, কপারের কে ফ্যাক্টর ভ্যালু হচ্ছে 143। তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা, গ্যালভানাইজের ক্ষেত্রে এটা। এগুলো দিয়ে আপনি এই ম্যাটেরিয়াল গুলো যেটা ইউজ করবেন সে অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, আমরা যে আর্থিংটা করি ওটা কি ভাই তিনটা ম্যাটেরিয়ালে মিশ্রণ থাকে না, নাকি শুধু একটা যেকোনো একটা ম্যাটেরিয়ালে থাকে? যে কোনো একটা ম্যাটেরিয়াল হতে পারে, মিক্সিং থাকলে মিক্সিং থাকতে পারে। ওটা লেখা থাকবে কত পার্সেন্ট কোনটা মিক্সিং, আপনি ওদের কাছ থেকে নিবেন, সার্টিফিকেট নিবেন। লেখা থাকে অনেক সময় যে 90% কপার। এটা সবসময় কপারের হয় বা অ্যালুমিনিয়ামের হয়, মানে ইলেকট্রোডটা। আমি আসবো ওই জায়গায় ভাইয়া, হ্যাঁ। তারপরে যেটা দেখেন, এটা হচ্ছে সয়েল, মানে মাটির টেস্ট। মাটির যে টেস্ট গুলো কি, হাই রেজিস্টিভিটি সয়েল, তারপর হচ্ছে লার্জেস্ট অফ মাল্টি রাউন্ডিং কেবল দিতে হবে, সেখানে রিকোয়ার্ড বলতেছে। তারপর হচ্ছে লো রেজিস্টিভিটি সয়েলে দিতে হবে, মানে ক্লাইম। তারপর মসৃণ মাটি টাইপের, ক্যান ওয়ার্ক উইথ স্মলার কন্ডাক্টর দিলে এখানে হবে। তারপর 5 নম্বরে বলতেছে টাইপ অফ আর্থ সিস্টেম ইউজ। আমাদের টাইপ অফ সিস্টেমটা আমরা কি ইউজ করতে পারবো, এগুলো হচ্ছে সিস্টেম। তারপর হচ্ছে টাইপ অফ আর্থ হচ্ছে ইউজ, কি টাইপের আমরা কোন স্ট্যান্ডার্ডে কি নিয়ম আমরা ইউজ করব, সেখানে আইইইই বলতেছে, আইসি বলতেছে, বিএনবিসি বলতেছে এই টাইপের ইউজ করার জন্য। তো তারপর হচ্ছে ডিফারেন্ট কন্ডাক্টর ফ্লো, লোকাল ইলেকট্রিক্যাল কোড ফর মিনিমাম আর কেবল সাইজ। এটা বলতেছে কি, আইএসসি বলতেছে এটা, আইইইই বলতেছে এটা ইউএস এর, বিএনবিসি বলতেছে এটা, আইএসসি ইন্ডিয়ান বলতেছে এটা। জাস্ট আমি আপনাকে বলতেছি, এগুলো হচ্ছে আমরা থিওরি, এগুলো দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন। এখন এখন আসলাম আমাদের প্র্যাকটিক্যালি, যে আর্থিং ক্যালকুলেশন ফর 2.5
মেগা ভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফরমার একটা যদি হয়, তাহলে আমরা কি করব? ঠিক আছে, এটা আমরা যেটা করতেছি দেখেন, আই ট্রিপল স্ট্যান্ডার্ড, আই ইসি স্ট্যান্ডার্ড, বিএনবিসি স্ট্যান্ডার্ডে আমরা এটা করতেছি। তো এখানে কি কি বের করবো? আমরা নিউট্রাল আর্থিং বের করবো, বডি আর্থিং, লাইটিং প্রোটেকশন আর্থিং ব্যবহার করবো। এই তিনটা আর্থিংটা দেখবো যে এটার জন্য কত আমরা কিভাবে ক্যালকুলেশন করব। আচ্ছা, এখন বের করার পরে দেখেন এখানে বলতেছে যে ফর্মুলা ফর্মুলা ফর আর্থ আর্থ কেবল সাইজ ক্যালকুলেশন। এটা হচ্ছে আপনার আমাদের যে আর্থ কেবল, আমরা যেটা ফর্মুলার মাধ্যমে আমরা বের করব যে কত আমাদের আর্থিং কেবল প্রয়োজন। এটা ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট কে ভ্যালু, কপারের ক্ষেত্রে এটা, ক্ষেত্রে এটা জাস্ট আপনাদেরকে একটা নোট দিয়েছি এখানে, এটা তো আমি আলোচনা করে আসলাম। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে, এটাও কোন কাইন্ড অফ থিওরি। এখানে হয়ে দেওয়া আছে, এ দেয়া বুঝিয়েছে দেখেন, মিনিমাম ক্রস সেকশন এরিয়া অফ দা কন্ডাক্টর স্কয়ার মিটার। আই দ্বারা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট কে বোঝানো হয়েছে। টি দ্বারা হচ্ছে ফল ক্লিয়ারিং টাইম কে বোঝানো হয়েছে। তারপর কে দ্বারা হচ্ছে ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট কে বোঝানো হয়েছে। এখন দেখেন ভাই আমাদের টি এর মানটা ক্যালকুলেশন, কি ভাই ফিক্স থাকবে সবসময়, মানে আমরা 0. থেকে টি 2 টি এর পর্যন্ত মানটা না, ওয়ান? দেখেন ওখানে ওখানে আপনাকে বলে আসলাম যে একটা স্ট্যান্ডার্ডে নিয়েছিল 0.2 থেকে, 0.2 থেকে শুরু করেছিল, এখানে আবার 5 থেকে শুরু করেছে। এটা আপনার ভেরিয়েশন আছে, তবে 1 সেকেন্ডের বেশি হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার বা আপনি কি চাচ্ছেন বা কোন স্ট্যান্ডার্ড মেনটেন করছে তার উপর ডিপেন্ড করে এটা মাইনাস প্লাস হতে পারে। সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা দেখেন আমরা কিন্তু অলরেডি একটা ক্যালকুলেশন পেয়ে গেছি শর্ট সার্কিটের। হ্যাঁ, এখন দেখেন এখানে কি বলছে, এ সমান রুট ওভার আই স্কয়ার ইন্টু টি বাই কে। এটা হচ্ছে কপার সাইজের, কত সাইজ লাগবে এটা বের করার সূত্র। যখন আমরা কপার নিব, দেখেন এটা তো আপনি শর্ট সার্কিট তো আপনি পেয়েছেন আপনার ক্যালকুলেশন করে। এই টি এর মানও আপনি পেয়েছেন, 1 সেকেন্ড নিয়েছি, সর্বোচ্চটা নিয়েছি। আর এই যে 143, এটা কই থেকে নিলাম? এই কপারের আপনার হচ্ছে মান। তাহলে আমার যেটা বেরোলো 293 mm² এটা। তাহলে বুঝেন এটার জন্য আমার কি লাগবে? 293 স্কোয়ার মিলিমিটার। মানে কি, আমার একে 293 তো আপনি কেবল পাবেন না, 300 মিলিমিটার কেবল আমার মিনিমাম রিকোয়ার। কপার কন্ডাক্টর সাইজ হচ্ছে আপনার 300 মিলিমিটার কপার কন্ডাক্টর। আচ্ছা, এখন যদি আমি অ্যালুমিনিয়াম নিই তাহলে কি করতে হবে? জাস্ট খালি আপনার এই 143 জায়গায় আপনার হচ্ছে 80 দিয়ে দেবেন। ঠিক আছে, দিলে আপনার আচ্ছা কি ভাই, হবে? আমার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এটা সিম্পল কোশ্চেন। ওই যে এখানে আছে না, টা যদি আমরা যদি এ চাইতে চাই, সেক্ষেত্রে কিভাবে হয় আসলে এটা? আচ্ছা, আর এম এর কেবল এ নয়, কেবল আর এম এর কেবল হয় হয় না বিষয়টা না। আর এম আর এস এম এর মধ্যে ওরকম কোনো ডিফারেন্স থাকে না। ঠিক আছে, আপনি আর এম ইকুয়াল এম এম ই হয়, জাস্ট খালি একক চেঞ্জ। তো যখন হেভি কেবল ইউজ করা হয় তখন এম এম ই দেওয়া হয়। ওকে ব্রাদার, আর এমনি হয় না বিষয়টা না। এ নয় কেবল না, আপনি এক্সেল পি কেবল কি কেবল ব্যবহার করবেন। তো আবার সবগুলোতে এখানে এমএম স্কোয়ার লেখা যায়, সমস্যা তো হয় না মনে হয়? না না, কোনো সমস্যা নাই, একই, এগুলা আমরা একক তো একই। দুশো এমএম স্কোয়ার তিরানব্বই লিখি। বিষয়টা হচ্ছে 293 স্কোয়ার যে কথা, বা 293 একই কথা। একই কথা। ওই যে আমরা একই একটা কথা। একটা ক্লাস করলাম না আমরা, কোনটাতে কি বুঝায়, জাস্ট খালি কেবলের। আচ্ছা, এটা এটা যদি সিম্পল কোশ্চেন করুন, সিম্পল আমরা একটু ঘুরিয়ে আসি, যেহেতু আপনি একটু, এই যে এখানেই তো কয় নাম্বার যেন ক্লাস? 2 নম্বর, 3 নম্বর। না, এই ক্লাসে কিন্তু আপনি ছিলেন না, আমি আপনার ভুলে গেছি। এই যে দেখেন, এটা জাস্ট খালি দেখেন এখানে, এটা কি আর এম, এই যে এরকম টাইপের আর এম। এটা হচ্ছে ওকে। এস এম। এইটাই দেখেন, খালি খালি কি করছে, এটা সবুজের মতো হয়ে গেছে, ঠিক না? এটা হচ্ছে আপনার গোল, এটা হচ্ছে একটা সলিড এসি। এটা হচ্ছে আপনার এই যে ছোট ছোট ই থাকবে, এটার মতো, এটা হচ্ছে আর এম, এটা হচ্ছে আর ই। ওকে ব্রাদার, তারপর এখানে দেখেন, এখানে কি হচ্ছে আর এম মানে কি,
কন্ডাক্ট রাউন্ড কন্ডাক্টর। আরই মানে কি রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার, আর হচ্ছে আর এম মানে হচ্ছে রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়্যার। এস এম মানে কি সেক্টরাল কন্ডাক্টর মাল্টি ওয়্যার। এসি মানে কি সেক্টরাল কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার। ব্রাদার বুঝা গেছে? মানে আপনার এটার ক্যাপাসিটি একই থাকবে, জাস্ট এটা সলিড হবে না হচ্ছে তিন কোণা হবে, বিষয়টা এটা বোঝাচ্ছে। ওকে, অলমোস্ট একই। মনে করেন এটা যে তিন কোণা আছে, যদি এটা 35 RMS এর হয়, এটাও যদি 35 RMS এর হয়, তাহলে এই দুটাতে একই কারেন্ট প্রবাহিত হবে। ওকে, বুঝা গেছে ভাই? জি জি মেবি ভাইয়া, নাই ওকে, নাকি? ঠিক আছে। জি জি আচ্ছা, বুঝতে পারছি। ওকে। তাহলে দেখেন এইখানে হচ্ছে 361 বের হলো আপনার অ্যালুমিনিয়ামের সময়, আর এখানে বের হচ্ছিল 293। অ্যালুমিনিয়ামের যেহেতু আপনার এই মানটা কে ফ্যাক্টরের ভ্যালু কম, আর এটা যদি বেশি, সেই জন্য এটা সাইজ চিকন হলেই পরিবাহিতা বেশি, এটা একটু মোটা লাগে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি যেহেতু বেশি এর এর থেকে, মানে কপারের থেকে, সেজন্য। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু এখন শেষ হয়ে গেছে যে আমরা এই 3500 শর্ট সার্কিটের জন্য আমরা কত পাবো। 300 RMS এর কেবল নেবো হচ্ছে আপনার আর কপারের জন্য, আর হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য নেব আমরা 500। এই যে এটার জন্য 400 নেব, ঠিক আছে? এখন দেখেন এখানে কি বলতেছে যে কপার মিনিমাম 300 mm, রিকোয়ারমেন্ট 1 × 3 mm² বা 200। দুইটা যদি আপনি কে বললেন এটা পরিবর্তে, তাহলে 185 নিলেও হবে। এটাও নিতে পারেন আপনি, এটাও নিতে পারেন, মানে একটা কপারের ক্ষেত্রে। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 400 নিতে পারেন আপনি, একটা নিতে পারেন, আর 240-এর আপনি দুটা নিতে পারেন। এখানে বলছে যে জিআই মানে গ্যালভানিজ 400-এর একটা নিতে পারেন, নাহলে 200-র দুটা নিতে পারেন আপনি স্টিপ এটা কন্ডাক্টরের ক্ষেত্রে। এখন এটার সাথে সাথে এখানে আবার কি বলতেছেন ক্যালকুলেশন। কপারের ক্ষেত্রে এত সমান হচ্ছে আপনার, এটা ওই সেম কথাটাই বলতেছে, জাস্ট একটা ছকে তো আপনাকে। দুইটা নিলে কি এফিশিয়েন্ট হয় ভালো নাকি? হ্যাঁ, সবসময় এটা আমি আসতেছি, বিএনবিসি সবসময় বলে একটা প্রান্ত থেকে আপনি একটা তারের ভিতর থেকে না নেওয়ার জন্য একের অধিক বলে। মনে করেন এখানে 400 আপনার ক্যালকুলেশন করে হলো, ঠিক আছে, বা 300 হলো। 300 আপনি একটা না নিয়ে যদি আপনি দুইটা নেন, তাহলে এটা আপনার বেশি ভালো, বা এটাই নিন। ওকে, বিএনবিসি তো বলছে। এটা ভাইয়া এখন কারণটা কি ভাইয়া, মানে আমার দুইটা নিলে সুবিধাটা কি? দুইটা নিলে কোনো কারণে শুনেন, আপনি তো আসলে এই যে আর্থিংটা আমরা ব্যবহার করি, এটা তো কোনো কাজ থাকে না কন্টিনিউসলি, এটা হুদাই পড়ে থাকে, মনে করেন জিরো। যখন কোনো ধরনের ঘটনা ঘটে মনে করেন, তখনই এটা প্রোটেকশন দেয়, এটা প্রোটেকশন একটা সিস্টেম, বুঝেন? এটা রেগুলার কিন্তু ওয়ার্ক না, যেমন নিউট্রাল হচ্ছে রেগুলার আপনার লুপ কমপ্লিট করে। কিন্তু আর্থিং কি করে, যখন শর্ট সার্কিট হয়, যখন ওভার ভোল্টেজ হয়, যখন বজ্রপাত হয়, তখন কিন্তু এটা গ্রাউন্ডে নামে। তাহলে বিপদের ইনি হচ্ছে আপনার পাহারাদার। এই পাহারাদারটা যদি আপনি একটা না দিয়ে যদি দুটা দেন, কোনো কারণে ধরেন এটা আপনি এমন ভাবে ভোল্ট ক্রিয়েট হলো, এটা পুড়ে গেল, একটা কেবল 300 RMS কেবল পুড়ে গেল। কিন্তু দুটা যদি হয়, দুইটাতে একসাথে নাও পড়তে পারে, দুটাতে ব্যালেন্স করে আপনার এটা পাস করবে। বোঝা গেছে বিষয়টা? এটা তো আপনার সেফটি, এটা তো কোনো রেগুলার কোনো ওয়ার্ক নাই ওনার। বোঝা গেছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন দেখেন ইউজিং দ্য প্যারালাল রেজিস্ট্যান্স ফর্মুলা, যদি আপনি প্যারালাল ফর্মুলা আমরা রেজিস্ট্যান্স করতে যাই, তাহলে কি হবে, টোটাল কয়টা লাগবে আমাদের দেখেন। এখানে এই সূত্রটা বলতেছে যে টোটাল রেগুলার হচ্ছে 1 ওহম। আপনি মানে আপনার সিস্টেমটা সর্বোচ্চ কত ওহম থাকবে, তো 1 ওহম থাকবে। তারপর আরই হচ্ছে কত, এখানে বলছে যে রেজিস্ট্যান্স অফ সিঙ্গেল কন্ডাক্টর, আপনি একটা নিতে চান না একের অধিক নিতে চান। এখানে যেমন টিপিক্যালি আমরা 7 ওহম ফর দিস এত। আর নাম্বার অফ ইলেকট্রোড রিকোয়ার, এটা জাস্ট থিওরি, এটা থিওরি এত ভালো বুঝবেন না, এই ক্যালকুলেশনে আসলে বুঝে যাবে। আচ্ছা, এখন দেখেন আমার এই এর জন্য বলতেছে যে নিউটনে যদিও এটা 6টা বলতেছে, নাকি 6টা মতো লাগবে, এটা 4টা বলতেছে, ওরা একটু সেফটি কম নিচ্ছে আর কি। নো সরি, 120 RMS, ঠিক আছে, 120 RMS হলে 6টা। বিষয়টা হচ্ছে যে দেখেন নিউট্রাল তো এখানে কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, তারপরও নিয়ে এসেছি। নিউট্রাল তো ফেজের সমান সমান নেবেন, ফেজ জয়টা হবে, ফেজ আর হচ্ছে নিউট্রাল একদম সেম থাকবে।
আর বডিতে দুইটা আপনি ইলেকট্রোড দিবেন। কত আরএমের? 120 এর দিবেন, 120 আপনি দুটা দিবেন। আর হচ্ছে লাইটিং প্রোটেকশন সিস্টেমে দিবেন একটা। তাহলে দেখেন কয়টা হলো। আমার হচ্ছে নিউট্রালের চারটা, আর হচ্ছে আপনার বডিতে দুইটা, আর হচ্ছে ইলেকট্রোড একটা, মানে আপনার অ্যাকচুয়ালি হলো আপনার তিনটে। আমার তিনটা লাগবেই লাগবে। না সরি, নিউট্রালে চারটা, আপনার বডিতে দুইটা, আর হচ্ছে লাইটিং প্রোটেকশন সিস্টেমে দিবেন একটা, মানে অ্যারিস্টোটল যেটা থাকবে বডির সাথে। বোঝা গেছে? তাহলে আমার এখানে সাতটা আপনার আর্থিং ইলেকট্রোড লাগবে। বোঝা গেছে এই জায়গাটা? না এখানে কোনো ঘাটতি আছে? আপনার নিউট্রাল লাগবে আবার একটু চারটা। ভাইয়া এই জায়গাটা আবার একটু বলবেন যে ওই মানে আর্থিং ইলেকট্রোডের যে জায়গাটা। এটা যদি আমার আমার একটু ব্যাখ্যা করতেন স্যার। আমি বলি, এটা এই যে আমি ট্রান্সফরমার আঁকাচ্ছি, হ্যাঁ। ট্রান্সফরমার নিয়ম হচ্ছে বডিতে আমার দুইটা লাগবে। যদি আপনার ছোট হয় তাহলে একটা দিলে চলবে। আর হচ্ছে নিউট্রাল থেকে একটা লাগবে। তাহলে কয়টা হলো? তিনটে। আর নাকি নিউট্রাল থেকে আমার চারটা লাগবে। এই নিউট্রাল থেকে চারটা কেন লাগবে? আপনার নিউট্রাল নিউট্রাল আর হচ্ছে ফেজ সমান সমান। কথা বুঝেন নাই? এই নিউট্রাল থেকে আপনার চারটা, বডিতে এক এক দুই, আর হচ্ছে আপনার হচ্ছে আর একটা হচ্ছে লাইটিং, যেটা গ্যাপ থাকে, হর্ন গ্যাপ থাকে, এটা হর্ন গ্যাপের সাথে বডির সাথে আর একটা থাকে, ওটা আলাদা। বুঝা গেছে? স্যার আমরা যে আচ্ছা। 300 mm স্কোয়ার অথবা 185 mm স্কোয়ারের ডবল কেবল ওটা ক্যালকুলেশন করছি, ওটা কি ফেজের জন্য হবে? ফেজ এন্ড না নিউট্রাল? না, ফেজ এখানে কোনো কেন, ফেজ তো আপনাদেরকে দেখে, ফেজ হোক যত অ্যাম্পিয়ার তত নেবেন আপনি। মনে করেন আপনার ট্রান্সফরমারটা হচ্ছে 600 600 অ্যাম্পিয়ার লোড নেবে সেফটি টেফটি দিয়ে। আপনি 600 অ্যাম্পিয়ারের জন্য যদি মনে করেন 200 200 200 করে আপনি 200 অ্যাম্পিয়ারের লোড, 200 অ্যাম্পিয়ারের লোড, 200 অ্যাম্পিয়ারের লোড, এই যে 600 কয়টা কেবল নিলেন আপনি? তিনটে। তাহলে 200 অ্যাম্পিয়ারের লোড যদি আপনি ফেজে নেন, তাহলে নিউট্রাল আপনাকে তিনটা লাগবে। বুঝেন নাই তাহলে বিষয়টা? স্যার আমরা যে ওই যে 185 mm স্কোয়ারের দুইটা অথবা 300 mm স্কোয়ারের একটা কেবল ইয়ে করলাম, ক্যালকুলেশন বাইর করলাম, ওটা কোনটার জন্য আর কি? এখানে তো 120 বডি আর্থিং এ 120 mm স্কোয়ার কপার কেবল দেওয়া আছে। আপনি আমার কথা বুঝেন নাই। আমার সিস্টেমে লাগছিল 300 আরএম একটা, মোট। বুঝলেন? আমার 300 আরএম এর কেবল প্রয়োজন ছিল। সেখানে আমি কি করেছি, এই 120-এর দুইটা নিয়েছি এখানে, এই জায়গাটা। আর এটা হচ্ছে হচ্ছে এটা এটা কভার হচ্ছে কিভাবে দেখেন, এখানে আবার 70 আরএম নিয়েছি এটা। আবার নিউট্রালে নিয়েছি 85-এর তিনটে, চারটা। আপনি ও বুঝলেন? জি স্যার। বা আপনি একটাকে কল্পনা করেন, আপনি নিউট্রালকে কমপ্লিট করেন, কি করেন। এই নিউট্রালের এখানে তো আপনার এ সমান দিতে হবে, তো এখানে 4 185 তো কত, 400, 500, 500 হয়ে যাচ্ছে, আর ওভার হয়ে যাচ্ছে এটা। আপনি যে ক্যালকুলেশন করে পেয়েছেন 400 বা আরএম। এটার মধ্যে আবার কেবলের টাইপ আপনার হচ্ছে প্যারালালে কয়টা নিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে আপনি একবার হুবাহু মিলাইতে তো পারবেন না। আপনাকে তখন মাইনাস প্লাস একটু আপনি বেশিও কমও আপনি যেটা হোক আপনি নিতে পারবেন। বুঝা গেছে? ভাইয়া তাহলে কি হচ্ছে আমরা এমন করব যে হচ্ছে ফেজ যে কয়টা দিছি সেই কয়টা নিউট্রাল রাখবো, তারপর বডি একটা বা দুইটা, তারপরে হচ্ছে মানে আর্থিং মানে এই হিসাবে হিসাব করে দেবো। হ্যাঁ মানে অবশ্যই। জি 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 আচ্ছা। জি। এখন ইউজিং দ্য প্যারালাল রেজিস্ট্যান্স ফর্মুলা আমি যেটা বলছিলাম, আমি কয়টা ইউজ করলাম? সাতটা। তাহলে আর এই সমান সাতটা, টোটাল হচ্ছে এটা কি, ওহম। আপনার ওখানে ওহম যদি কম বেশি হয় তাহলে কেবল কেবল সংখ্যা কিন্তু বেড়ে যাবে। ধরেন আপনি এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন। ধরেন আপনি সাতটা আপনার কেবল নিলেন, তো সাতটা কেবলে আপনার ওহম যখন কম বেশি হলে কি হয়, 7 কি ডিভাইডেড বাই আমি 1 মানে হচ্ছে 1। আর যদি 7 ডিভাইডেড বাই 0.5 দিয়ে আমি, যে রেজিস্ট্যান্স অনেক কম থাকবে, তাহলে দেখছেন 140টাই লাগবে আপনার কেবলের রেজিস্ট্যান্স এটা। তাহলে 140টা কেবল লাগবে আপনার। এগুলো হচ্ছে ডিপেন্ড করে এই যে এটার মান, আপনি রেজিস্ট্যান্সের মান আপনি কয়টা নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এগুলো কিন্তু ডিপেন্ড করে। তো এত কিছু এই আমি বললাম যে আর্থিং এর ক্যালকুলেশনটাতে এটা অনেক কিছু ডাটা আছে, এই জায়গায় যেটা আলোচনা করছি। আপনারা সবসময় মনে রাখবেন ফেজ টু নিউট্রাল 1 সমান, আর হচ্ছে ফেজের 50% হচ্ছে আর্থিং। ফেজের 50% হচ্ছে আর্থিং, এটা আমি আসতেছি আপনাদেরকে। এখন তো মাথাটা একটু ঘুরে গেছে, এটা একটু আমি কুল করতেছি, আসতেছি আমি ওই জায়গায়। এখানে চলে আসে।
এতক্ষণ জাস্ট আপনাদেরকে কোন সিকোয়েন্সে আছে এটা আমি দেখাইলাম। মূল যে বিষয়টা আমি আসতেছি, এটা হচ্ছে বিএনবিসি। দেখেন টেবিল নাম্বার 1.1, 8.1.26, আর্থিং কেবল সিলেকশন অ্যাকাউন্ট টু বিএনবিসি 2020-এর। এখানে বলতেছে যে আর্থিং এর নিয়ম হচ্ছে যে, আচ্ছা, এটার আগে আর একটু বুঝে আসি। এখন এখন আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে আছে, এই জায়গাতে একটা এনওআই কেবল, সিঙ্গেল কোর কোরের কেবল। এই কেবলটা দেখেন আমার 1.5 এর ক্ষেত্রে আমার সাজেশন করছে 3.24। তো 3.24 এর পাবেন না, তাই এখানে 4 মানে হচ্ছে বিএনবিসি অনেক জায়গাতে বলতেছে সিঙ্গেল কোর যদি হয় তাহলে সর্বনিম্ন মানে আপনি একটা পেজ টানলেন, একটা হচ্ছে আপনি আর্থিং টানবেন, তাহলে আপনার সর্বনিম্ন 4 দিতে হবে, সর্বনিম্ন 4। ফোরের নিচে আপনি আর্থিং কেবল ব্যবহার করতে পারবেন না। আর যদি একাধিক কেবল কোর থাকে, এই যে এরকম একটা কেবলের মধ্যে মনে করেন অনেকগুলো কেবল থাকে না, সেটা আপনি সেম সেম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যা থাকবে তাই করতে পারেন। এটা 2.2 হলে 2.5 হলে 2.5 আরএমএরই যা হবে তাই। এখন এইভাবে দেখেন 4 পর্যন্ত সবগুলো আর্থিং হচ্ছে, এই যে দেখেন এমএম হচ্ছে 4, 6 এর ক্ষেত্রে 6, 10 এর ক্ষেত্রে 10, 16 এর ক্ষেত্রে 16, 25 এর ক্ষেত্রে 16, 35 এর ক্ষেত্রে 16। এই পর্যন্ত সবগুলা হচ্ছে একটু ব্যতিক্রম। মানে হচ্ছে আপনার 16 থেকে 35 পর্যন্ত 16, 10 এর ক্ষেত্রে 10, 6 এর ক্ষেত্রে 6, 4 এর ক্ষেত্রে 4, আর এই হচ্ছে 4, একটা গেল। এই 35 এর পর হচ্ছে 50 এইখান থেকে সবগুলা নিচে যা আছে দুনিয়ার সবগুলা হচ্ছে 50%। তাহলে আপনার কি বুঝলেন আপনি, যে 16 থেকে উপর পর্যন্ত ফেজের একটা ফিফটি সিস্টেম, পার্সেন্ট আর 50 স্যার, আরএম। ফেজের 50%। হ্যাঁ, মনে করেন আপনি আপনি এখানে বুঝেন ওই যে যেটা ভাই কি, যে আপনি ধরেন আহ 35 এর আপনি ফেজ নিলেন, ঠিক আছে, তাহলে আপনি কত দিবেন? আর্থিং 16 দিবেন। যদি আপনি 10 নেন, 10 এর ক্ষেত্রে 10ই নেবেন। যদি আপনি 25 নেন তাহলে দেবেন 16। যদি আপনি 4 নেন তাহলে দেবেন 4। যদি 2.5 নেন তাহলে দেবেন 3.24। তো এটা তো হয় না 4। এটা হচ্ছে সিঙ্গেল কোরের ক্ষেত্রে। আর যদি একটা কেবলের ভিতরে যদি অনেকগুলো থাকে, যেটা থাকবে সেটাই, ওটা বিল্ডেড করা, ওটাতে কোনো নিয়ম থাকবে না। এখন 50 এর পর থেকে সবগুলোতে 50%। এই যে 50 এর পর থেকে দেখেন 50-এ 25, 70-এ 35, 95, 95-এ হচ্ছে 50, 120-এ হচ্ছে 70, এটা যেহেতু তারপর নাই। তারপর হচ্ছে আপনার এই যে 240-এ 120, এটা কথা বোঝা গেছে। ফেজ যদি দেন মনে করেন 240, ফেজ দিলেন 240, তাহলে নিউট্রাল হবে কত, নাকি আপনার নিউট্রাল হবে কত 240, ফেজ হবে কত 120। 120-এর নিয়ম অনুযায়ী আপনি একটা কেবল ইউজ করতে পারেন, আর 70 আরএম দুটা করতে পারেন। দুটা 70 আরএম করলে এটা স্ট্রং বেশি হচ্ছে। কথা বোঝা গেছে ব্রাদার? তো যখন দুইটা কেবল ইউজ করবো তখন কি ওই 120-এর দুইটা করবো 60 আর এম 60 আর এম করে? হ্যাঁ, 60 আরএম তো নাই, 70 আছে, তো 70 উপর দুগুণ করতে হবে। এক্ষেত্রে তো 70 করলে 140 হয়ে যাচ্ছে। হোক, সমস্যা কি, বেশি হলে তো আরো ভালো আপনার। মানে আপনি তো বেশি নিতে পারবেন, আপনি কম নিতে পারবেন না। এই যে 50, 50, 100 নিতে পারবেন না, ওটা তো আর বেশি এখানে ভাই নিলে তো আরো ভালো। হ্যাঁ, টেবিলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মানে কেবলের সাইজটা, মানে কেবলের সাইজের উপর তো ডিপেন্ড করে আপনার আর্থিং এর সাইজটা বলতেছে। এটা কোনটা জি, কেবলের সাইজটা অ্যাকচুয়ালি? এই যে এটা হচ্ছে ফেজ কেবল, এটা হচ্ছে ফেজ কেবল, এটা হচ্ছে আর্থিং কেবল, এটা হচ্ছে অর রেটিং, বুঝছেন? এটা আচ্ছা, জি। হচ্ছে আমার কত আরএম এর কেবল, এটা হচ্ছে তার রেটিং। কিন্তু এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে কেবলের চারিদিকে। আমরা এটা নিয়ে করব। এটা হচ্ছে ফেজ কেবল অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার টাইপ, কত ভ্যালু, যে 6 আরএম, এটা হচ্ছে 35 অ্যাম্পিয়ার নিতে পারবে এটাতে। এখানে আর্থিং দিতে হবে আপনার 6 mm। ওকে, এটা হচ্ছে ক্যাপাসিটি, এগুলো হচ্ছে সাইজ, এগুলো হচ্ছে সাইজ, এগুলো এগুলো। আপনার হচ্ছে একটা স্লাইড ছিল, সেখানে বলা ছিল যে হচ্ছে 16 আরএম এর উপরে গেলে হচ্ছে 50% নিতে হয়। কিন্তু সেই হিসাবে যদি হচ্ছে আমি এখানে দেখি, দেখেন 25 আরএম এ কত নিচ্ছে, তারা 16 আরএম নিচ্ছে। তো আমি তো এখানে 10 আরএম এরও নিতে 35 পারতাম, তাই আরএম না? এর উপরে, 35-এর উপরে।
আমার আমার এখানে কি বলছে দেখেন, এখানে কি বলছে, যে এখান থেকে তখনই গেলাম, বলছে যে লেস দেন 16 সেম ক্রস সেকশন সেকশন এরিয়া অফ ফেজ কন্ডাক্টর বাট নট লেস দেন 4 mm, যে কথাটা বলে আসলাম। আচ্ছা ভাইয়া, আবার বুঝতে এখানে পারছি। বলছে যে 16 অর গ্রেটার দেন বাট লেস দেন 35 16 mm, ঠিক আছে। তারপর হচ্ছে 35 গ্রেটার দেন হাফ দ্য সেকশন ক্রস সেকশন এরিয়া অফ ফেজ। এইটা এই জায়গাটা মনে থাকলেই আপনার জন্য কোশ্চেন। কারণ বুঝছেন কিনা এবার আর্থিং? ভাই আপনি তো এই যে 16 জন আমরা আছি এখানে, তো 16 জন কেউ এই এই যে এগুলো তো আপনি, এগুলো আপনার কাছে থাকবে, আপনার জানা আছে। আপনার তো লাগবে এই জায়গাটাই, যে ফেজ কত পার্সেন্ট নিব আর হচ্ছে কিভাবে নিব, এই জায়গাগুলো কাজ করতে এই জায়গাটাই আনা আপনার জন্য। আর ওই যে যে চার্টটা দেখালাম, চার্টটা কি দিয়েছি আপনাদেরকে আমি? কেবল চার্ট ওটাতে দেওয়ার কথা, না দিলে আবার দিয়ে দেবো। আমরা পাইছি স্যার। আচ্ছা, না জি পাইলে কেবল দিয়ে চার্ট দেবো। দিছেন। তাহলে কি আপনি, আমার কথা হচ্ছে শোনেন, আমরা তো পড়ালেখা করি অনেক মোটা মোটা বই, এগুলো সব তো পড়ে আসছি মনে করেন বা পড়বো। পড়ার তো সামারি থাকতে হবে একটা। যেমন এই ক্লাসটা প্রথমে আপনারা অনেকে কিছু বুঝেননি, এটা সত্য কিনা মিথ্যা বলেন? আমি যে আজকের ক্লাসটার ওপর পার্ট গুলো অনেকে বুঝেননি। এখন আপনি আর্থিং এর ভিতরে দুটা কথা, আর্থিং এর ভিতরে দুটা কথা কি, যে আমি আর্থিক কিভাবে ক্যালকুলেশন করতে হয়, শর্ট সার্কিটের উপরে ডিপেন্ড করতে হয়, এটা করতে হয়। যদি আপনি কিচ্ছু না করেন, ঠিক আছে, তবে আপনি যেটা নর্মাল ইউজ মোটর ফ্যান লোড, এর ক্ষেত্রে এই জায়গাটা যদি আপনি আপনার মাথায় থাকে এই জায়গাটা, তাহলে আনা যে ফেজের 50% দিতে হবে 50-এর পর, 50 RM থেকে শুরু করে আর উপরে গেলে আপনার দুইটা ধাপ আছে, এটা একটা ধাপ, এটা একটা ধাপ। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল। ঠিক। কোশ্চেনটা হলো স্যার, ট্রান্সফরমারের ইনকামিং যে কয়টা কেবল আসবে এবং আউটগোয়িং কয়টা কেবল যাবে, মানে ফেজ গুলো যদি স্যার একবারেই ক্যালকুলেশনটা করা হয়ে যেত তাহলে স্যার ইজি হতো। এটা ক্যালকুলেশন করছি আমি ভাইয়া। কিন্তু এটা তো স্যার আর্থিং এবং নিউট্রাল, কিন্তু ইনকামিং মানে প্রাইমারি সাইডে যে কয়টা কেবল আপনার এখানে লাগবে, মানে এইচটি থেকে আপনার যে ট্রান্সফরমারের প্রাইমারিতে এই কেবলের আচ্ছা ক্যালকুলেশনটা মানে আচ্ছা আচ্ছা, আপনি আপনি যেটা চাচ্ছেন আমি বুঝতেছি। ওটা হচ্ছে অ্যাম্পের উপর ডিপেন্ড করে। আমরা ওই যে এরপরে দুইটা সাবস্টিটিউশনের ক্লাস করবো না, এই যে জি স্যার। তখন ওটাও আলোচনা করছি, আপনি হয়তো ভুলে গেছেন। তারপরে ওটা আপনি যেভাবে চাচ্ছেন ওটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা তো সাবস্টেশনের দুটো আপনাদের সাথে আলাদাভাবে ক্লাস নেব। যারা এখানে সাবস্টেশনের ব্যাচে আছেন তারা তো আরো ডিটেলস আমরা আলোচনা করব। আর এগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলো আমি আলোচনা করলাম, এগুলো তো ভাই সবারই প্রয়োজন। ঠিক আছে, সেই জন্য আমি, মানে আপনারা হয়তো এই জিনিসগুলো আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, যে আমি কিন্তু এই কোর্সগুলোকে ডে বাই ডে মানে স্ট্রং করতেছি। এবং আপনাদের জন্য যেগুলো প্রয়োজন, দেখেন এই যে যে এই নোটটা, যে এই নোটটাকে ফলো করার চেষ্টা করছি। আমরা আছি কোথায় এখন, যে আর্থিং সিলেকশন কেবল এখানে আছে। তারপর হচ্ছে তারপর আমরা আলোচনা করব ভিসিবি আইডিএমটি রিলে সেটিং, খুব ইম্পর্টেন্ট একটা ই। এই পর্যন্ত আপনাদের সবার সাথে একসাথে থাকবে। তারপরে সাবস্টেশন গুলো সাবস্টেশনে চলে যাবে। এই সাবস্টেশনটা হবে ওভারঅল একটা করে দুইটা প্রেজেন্টেশনের মধ্যে গোটা সাবস্টেশন আমরা নিয়ে চলে আসবো, বেসিক গুলো। আর এগুলো তো ভাই সবগুলোই তো সাবস্টেশনের কথা বুঝেন। এখানে ভাই বলতেছিল যে আমাদের সাবস্টেশন ক্লাস তো হচ্ছে না, সেই জন্য বলতেছি। এগুলো ধরেন আপনি কেবল, আপনি সার্কিট ব্রেকার, ভোল্টেজ ড্রপ, বাস বার, বিবিটি, আর্থিং, আপনার ভিসিবি, ডিএমটি, যে রিলে আছে, এগুলো তো সবই তো সাবস্টেশনের পার্ট। এগুলো সবই সাবস্টেশনের পার্ট এগুলো। কিন্তু যারা আরআইসি আছে, আরেকবার আমি একটু দুইটা ক্লাসে সাবস্টেশন পার্টটা আলাদা করে আলোচনা করব। তারপরে এই জায়গাগুলোতে আসবো। যেমন এলপিএস ডিজাইন, আমি সাবস্টেশন ব্যাচ আলোচনা করব না। আমি এসএলডি সাবস্টেশনে এসএলডি শুধু আলোচনা করব, গোটা এসএলডি আলোচনা আমি করবো না। যদি আপনাদের প্রয়োজন হয় ভিন্ন কথা, আর এসি নিয়ে বেশি আপনাদের সাথে কথা বলবো না, যে শুধু সাবস্টেশনের মধ্যে থাকবে। তো শুধু সাবস্টেশনের মধ্যে না থেকে, যেন না থাকতে হয় আপনাদের উপকারের জন্য, এই যে 5-7টা ক্লাস আমরা অ্যাড করে দিয়েছি। আপনি শুধু সাবস্টেশনের মধ্যে ঘুরবেন বিষয়টা না, সাবস্টেশনটা একটা পার্ট, এটা ফ্যাক্টরির একটা পার্ট। ওকে ব্রাদার, বুঝা ওকে। গেছে? যেন আপনারা, আমি যে ডকুমেন্টস গুলো দিচ্ছি বা এই ক্লাসগুলো করে, ভাই আপনারা কতটুকু সময় দিচ্ছেন আমি জানি না, এই জায়গাগুলোতে একটু সময় দেন, খুবই হেল্পফুল হবে ভাই। এই যারা জব করতেছেন তারা তো বুঝতেছেন, যারা জব করেন না এই জিনিসগুলো ভাই লাগবেই লাগবে। আপনি যদি 40%ও মাথার ভিতরে রাখতে পারেন কেন আপনার জন্য। ওকে ভাই, কারো প্রশ্ন থাকলে করবো আমরা, না হলে আমরা। ভাইয়া আমার একটা একটা ছোট্ট একটা বিষয় জানা দরকার ছিল, সেটা হচ্ছে যে ওই আমি অ্যাকচুয়ালি আমার খেয়াল নাই।
যে সাপোজ আমি যদি কোনো বাসা বাড়ি ওয়ারিং করি, বাসা বাড়িতে বোঝাচ্ছি, যে সাপোজ আমার এখানে সব মিলিয়ে সাপোজ আমার লোড টোড ক্যালকুলেশন করে 200 এম্পিয়ার সাপোজ বা 100 এম্পিয়ার আমার হয়েছে, লোড হয়েছে, যে 100 কিলোওয়াট বা ওইটা করে লোডটা হয়েছে। এখন এটা থেকে ক্যালকুলেশন করে আমার কারেন্ট বের হয়েছে সাপোজ ধরেন 50 এম্পিয়ার বা 60 এম্পিয়ার বা 100 এম্পিয়ার। এখন এই এম্পিয়ারের উপর আমি তো আসলে আমার জানা নাই যে আসলে কোন ওয়্যারটা আমার কিভাবে করতে হবে, এনএফপিএ বা বিএনবিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে মানে তারের যে সাইজটা, সেটা কি আসলে কোনো চার্ট চার্ট দেওয়া আছে কিনা? এই যে চার্ট তো এই মাত্র দেখালাম আপনাকে। এখন মনে করেন আপনি 100 এম্পিয়ার বললেন, হ্যাঁ, টোটাল আপনার 100 এম্পিয়ার মেন বেকার। তাহলে মেন বেকার আপনি 100 এম্পিয়ারে সেট করবেন, মেন বেকার করবেন। তারপর থেকে মনে করেন 4টা রুম, বুঝিয়ে কিন্তু মনে করেন এটা একটা রুম, এটা একটা রুম, ধরেন এটা একটা আপনার রান্নাঘর, আর এগুলো হচ্ছে 2টা রুম, 3টা রুম। এই রুম গুলোতে কি কি সেট করবেন আপনি? মনে করেন রান্নাঘরের জন্য মনে করেন 10 এম্পিয়ার, আপনাকে এভাবে ভাগ করতে হবে, হ্যাঁ। তারপর আর থাকে কত, 90। তাহলে 30 30 করে দেন। যদি আপনার 30 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 30 এম্পিয়ারের জন্য 30 এম্পিয়ার কি বেকার আছে? বাবু বলেন। বেকার নাই। নাই, কত আছে? 32। 32। থার্টি হুম। টু মিন বাংলাদেশে আছে কিনা, 36 আছে। হ্যাঁ, 32 আছে। তো 32 আছে। 32 আছে। তখন আপনি এখানে 32 32 32 দিলেন তিনটে, আর এখানে দিলেন 10 দিলেন। এখানেও যদি আপনি একটা মেন বেকার আর একটা দিতে চান ঘরের ওখানে, এখানে একটা 32 দিবেন, হ্যাঁ, এখানে 32 দিবেন, এটাই। কেবল সাইজটা কথা বলছিলাম, কেবল সাইজ। হ্যাঁ, কেবল সাইজটা হচ্ছে 330 এম্পিয়ারের জন্য মিট করবে। 30 না পাইলে যদি আপনি 30 তো হুবহু পাবেন না, হয় 35 হবে না 40 হবে। এটা এটা আপনি কোথা থেকে যেমন পাবেন? এই কথাটা বলছেন, বুঝবো না, কেমনে? যেমন হচ্ছে কি মানে ওই যে অনেক ক্ষেত্রে মানে এটা আপনার একটা সাপোজ একটা এসি 2000 টনের 2 টনের একটা এসি। তো এটা আসলে ইলেকট্রিশিয়ানদের কথা, তারপর না আমার জানার জন্য আর কি জিজ্ঞাসা করতেছি। তো তারা হুট করে বলে ফেলে যে এখানে 2.4 কেবল মানে লাগবে ওরা তো আরএম। করতে করতে ইউজ টু হয়ে গেছে। হ্যাঁ, দেখেন, সেই জিনিসটা আসলে কিভাবে জানা মানে জানতে পারি আপনাকে সেটাই আর কি। এটা হচ্ছে কেবলের উপরে আবার ডিপেন্ড করবে। দেখেন, আপনি যদি এগুলোতে ফ্লেক্সিবল দেন বা হচ্ছে কি দিবেন, ধরুন ফ্লেক্সিবল দিবেন, আপনার হচ্ছে কত প্রয়োজন হয়েছে আপনার কারেন্ট, এই যে আমার 6 RMS এর কেবল দিলে হয়, বুঝছেন? আপনি যে আমি রুম টুম টানবো, এই যে এখানে 6 দিলে হয়। যদি সেফটি অবলম্বন করে আপনি আরো বেশি দেন, যে 40 এম্পিয়ার করে আমি হাই সাইজ নিব, তাহলে আপনি 10 RMS দিবেন। এটা ডিপেন্ড করছে আপনার মানে এই রুম আপনার কি চালাবেন এখানে আপনার এখানে 100 এম্পিয়ারের জন্য 50 mm² কেবলই যথেষ্ট। হ্যাঁ, না, এখানে তো হচ্ছে কি, এটা মেন কেবল, বুঝেন? মেন কেবলটা হচ্ছে 50 50, তাহলে 50 দেখেন 50 কত হয়, 50 50, এই যে 50 50। ও, এটা তো আমি কি হিসেব করেছি, পাগল হয়েছে। এই যে দেখেন 35, 35 কত, 95, বুঝেন? ওই যে উনি বললো। হুম। তাহলে 50 RMS আপনি 130, আপনি ক্যালকুলেশন করে সেফটি টেফটি দিয়ে তো 100 বলছিলেন হয়তো বা, হ্যাঁ ধরেন, তাহলে আপনি 300 আপনি এখানে লোড নিতে পারবেন, তো একটু ওভার। এবার ঠিক আছে, এবার বুঝতে পারছি যে আমার ওই যে 130 এম্পিয়ারের জন্য এখানে আমার আমি 50 আরামের কেবল ইউজ করতে হবে আমার, এটা আর কি চার্জ। জি, হ্যাঁ, এটাই থ্যাংক চার্জ। ইউ। আপনার অনেক চার্জ আছে, আপনি নির্দিষ্ট ভাবে যে কোম্পানির কেবল নেবেন সেখানেও আছে। ওদের করতে করতে অভ্যাস হয়ে গেছে। দেখেন ভাই, এখানে মজার বিষয় হচ্ছে কি, যখন আপনি 10 নিচ্ছেন, এই যে দেখেন, না সরি, আমি এটা যাচ্ছি আমি, এটা হচ্ছে, এই যে দেখেন, 1 RMS এর কেবলে 10 এম্পিয়ার কারেন্ট নিতে পারে। 1 RMS এর কেবল কি আপনি নেবেন? সর্বনিম্ন আমরা যেটা ব্যবহার করি 2.5, 20 এম্পিয়ার, 2.5, যেটা ফ্যানে টেনে, বা 1.5 ব্যবহার করি। এই যে 1.5 নেবে 14, তো আপনার ক্যালকুলেশন করেছে 10, সবসময় 2.5 হচ্ছে। দেখবেন যে বাসা বাড়িতে অলমোস্ট কেবল ব্যবহার হয় 2.5 থেকে আপনার 10 RM বা 16 RM, মেনটা থাকে 16, যদি ছোট বাসা হয়, আর বড় বাসা হলে ওই যে 50 পর্যন্ত, এর মধ্যেই ঘোরাঘুরি করে, এর মধ্যে। ওকে, এটার মধ্যে। তারপর কেবলের টাইপ অনুযায়ী আপনার ভাগ হয়, যে কারেন্ট কম বেশি হয়, কোনটা কারণ কি নেবে এরকম হয়। মনে করেন BON কেবল নিলেন, NON আর এক নিবেন, NON নিবেন, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কেবলের উপরে। তো নর্মালি যারা টেকনিশিয়ান কাজ করে, আপনার 10 RM 16 RM, যেমন এসির জন্য 16 RM দেয় ওরা, হ্যাঁ, এগুলা ওরা এটা চার্ট বানিয়ে নেয়। আর বিএনবিসি টিএনবিসি এত কিছু ফলো করে না। একটা এসিতে কতটুকু ধ্যান, 16 RM এর কেবল আপনার 60 এম্পিয়ার কারেন্ট নেই।
তারপরে 25 RMA হয় 77, আপনার 25 RMA 77, আর 35 নেয় হচ্ছে 95, 50 নেয় হচ্ছে আপনার ওই যে 130। এগুলো মোটামুটি করতে করতে এই কয়টা কেবল নিয়ে তো ওদের 4টা 5টা কেবল নিয়ে সারা জীবন পার হয়ে যায়, বুঝেন না? তো ওরা মুখে বলতে পারবে না, কে পারবে? আসলে আর ভাই দুঃখ এখানে লাগে বুঝছেন, এসব লোকজন বেশি কথা বলে স্যার, ইয়া করে তো। আর এখানেও কিন্তু একটা কথা আছে স্যার, এখানে আপনার হলো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এক টাইপ, আবার আপনি থ্রি ফেজের ক্ষেত্রে এক টাইপ। রাইট, রাইট, রাইট। এটা এখানে একটা কথা আছে, সুন্দর কথা বলছেন। যেমন মনে করেন আপনার এখানে এখানে 5 কিলোওয়াটের একটা সিঙ্গেল পেজ না 3 পেজ, তখন সিঙ্গেল পেজ হলে আবার কেবল সাইজে আবার আবার হাই হয়ে যায়, ঠিক আছে? সিঙ্গেল পেজের ওই যে আমি আপনার ক্যালকুলেশন দেখাচ্ছি না, যে মনে করেন যেখানে আপনার কারেন্ট হচ্ছে, সরি, এই 25 অ্যাম্পিয়ার, মনে করেন 25 কিলোওয়াট, 25 কিলোওয়াটে হচ্ছে 45 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে আপনার 3 পেজে। আর সেম টাইপের এটা যদি সিঙ্গেল পেজ হয়, হয় যে 142 অ্যাম্পিয়ার। এখন আপনি 142-এর জন্য সিঙ্গেল পেজ নিলে আপনার এখানে কেবল সাইজ বেশি লাগবে, আর 45-এর কম লাগবে, যেমন 3টে যাচ্ছে এখানে ব্যালেন্স করে ওরা 3 পেজে। এই যাই হোক। না, এখন বিষয়টা বুঝলাম না, সিঙ্গেল সিঙ্গেল পেজ হলে তো মানে ওখানে দেওয়াই আছে, আর থ্রি পেজের ক্ষেত্রে কিভাবে করলেন? দারুণ দেখাচ্ছে। আপনি মেইন কয়েকটা ক্লাস করেননি না, আমার মনে হচ্ছে। না, ক্লাস করেছিল ভাইয়া, ক্লাস করেছি। উনি কোন ক্লাসে স্যার? না, আমি উনি মানে বলতে চাচ্ছে, সাপোজ মনে করেন যে আমার 1.5 এর কেবল দরকার, সাপোজ এখন উনি বলতে চাচ্ছে যেমন আমরা 1 × 1.5 মনে করেন 120 মিটার কেবল দরকার। এখন এক্ষেত্রে উনি হয়তো বলতে চাচ্ছে যে 120 মিটার যে কেবল দরকার, এই যে সিঙ্গেল পেজ, এটা কয়টা কেবল টানবো, এইরকম কি কোশ্চেনটা? হুম, ভাই আহ, এরকম। না 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 না, কোশ্চেনটা এমন না, কোশ্চেনটা হচ্ছে যে ওই যে বললো একটু আগে যে থ্রি ফেজের জন্য যে যেমন 25 কিলোওয়াট যেটা বললো, যে তার জন্য 45 অ্যাম্পিয়ার, মানে 25 কিলোওয়াটের জন্য 45 অ্যাম্পিয়ার খরচ হচ্ছে। এখন 45 অ্যাম্পিয়ার আমি চার্টে গিয়ে তো দেখলে আমার হয়ে যাচ্ছে, তাই না, যে 45 অ্যাম্পিয়ারের জন্য কত RMA তার লাগতেছে। সেটা তো সিঙ্গেল পেজের ক্ষেত্রে বুঝলাম, কিন্তু থ্রি পেজের ক্ষেত্রে সেটা বলছি। আচ্ছা, আমি ওটা কোন প্রেজেন্টেশন রাখছি, আমি আসতেছি আপনার পয়েন্টে। বুঝতেছি ওই জায়গাটা আপনার একটু ঘাটতি আছে, সমস্যা নেই, প্রশ্ন করছেন ভালো হয়েছে, আমাদের বুঝতে হবে একটু একটু, সমস্যা নেই। আল্লাহ, এটা হারাই ফেললাম কই, কোনটা কাজে খুঁজে পাচ্ছি না। দাঁড়ান, আপনাকে আমি দিচ্ছি এটা। এটা আপনাদের ক্লাসে আলোচনা করেছি, হ্যাঁ, হয়তো বুঝতে পারেনি, তো সমস্যা নেই। ও, এটাই তো আসলে তো। দেখেন ভাইয়া, আপনার এটা এই লোড গুলো হয় 2 টাইপের। এটা হচ্ছে থ্রি ফেজ, হয়, আর আরেকটা হয় আপনার সিঙ্গেল ফেজ। এটা হয় কিনা এটা তো বুঝতে পারছি নাকি? হ্যাঁ হ্যাঁ দেখেন, হ্যাঁ, এটা ঠিক বুঝতে পারছি। আচ্ছা, কোন জায়গায় বললো 25 কিলোওয়াটের একটা 3 ফেজ মোটর, কারেন্ট কত হবে বলেন? এখন স্যার ওনার হলো প্রশ্ন, উনি থ্রি ফেজ সিঙ্গেল ফেজের যে কারেন্টটা বের করতে হবে এটার সূত্র জানে কিনা। হ্যাঁ, জানেন, সূত্র জানেন? হ্যাঁ 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 হ্যাঁ, সূত্র সূত্র তো অবশ্যই জানি। বলেন সূত্র বলেন। আমার কথা হচ্ছে যে এই যে যে ক্লাসগুলো করছি, এই যে এখানে থ্রি পেজের সূত্র হচ্ছে √3 VI cos θ, আর হ্যাঁ, গুড। সিঙ্গেল পেজের ক্ষেত্রে হচ্ছে VI cos θ, ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে অ্যাজ ইউজুয়াল শর্ট মেথড আমি জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে 45 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এই 45 অ্যাম্পিয়ার আমার আগে যে চার্টটা, আমার কথাটা বুঝেন, প্রশ্নটা বুঝেন, যে আমি হ্যাঁ, বলেন। প্রথমে আমাকে চার্টটা দেখাইলেন, হ্যাঁ, চারটা আমি দেখলাম, চারটা বুঝতে পারছি যে হ্যাঁ আমার এখানে 45 অ্যাম্পিয়ার, আমার এই লোডের জন্য 45 অ্যাম্পিয়ার লাগবে। এখন 45 অ্যাম্পিয়ার, 45 অ্যাম্পিয়ারের জন্য কত RMA এর কেবল আমি ইউজ করব? 45 অ্যাম্পিয়ারের জন্য 45 অ্যাম্পিয়ারের যেটা মিট করবো সেটা নেবেন। এখানে তো 3টা কেবল আসবে ফেজ, দেখেন। তাহলে ওই 45-এর জন্য, তিনটেই শুনেন আমি বলি, একটু বলি। 45-এর জন্য ধরেন আমরা আহ 16 RMA ধরেন,
ধরেন 16 RM, এটা ধরে নেন বলছি। এখন 16 RM তিনটা নিচ্ছেন আপনি। এখন কথা বোঝা গেছে, নিলেন তিনটা নিলেন, এটা 16, এটা 16, এটা হ্যাঁ, 16। আমার অ্যান্সার আমি পেয়ে গেছি। আমি আসলে সরি বুঝতে পারি নাই জিনিসটা। সরি বলার এইটাই দরকার আমি নেই। জিজ্ঞাসা। আপনি এটাই হ্যাঁ, তো হ্যাঁ। এটার জন্য তো আলোচনা করতেছি। এখন এই 15 কিলোওয়াট হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ 142। 142 মনে করেন 50 RM, আপনি 50 RM তিনটা নেবেন। কি 50 এর তিনটা, আমার 50 টার তিনটা না, নিতে সরি হবে। সরি, দুইটা দুইটা, আমি ভুল করছি। নিউট্রাল আর ফেজ এত ই নাই, তিনটা নাই। না মানে এখন সিঙ্গেল ফেজে তো নিউট্রাল ফেজ, এবং থ্রি ফেজে তো আমার সে থ্রি ফেজ হইলো। থ্রি ফেজের সেক্ষেত্রে তো আমার তিনটা 50 50 অ্যাম্পিয়ার এর আমার কেবল এখানে নিতে আবার হবে। আপনি নেবেন কত, আর্থিং কত নেবেন, 16 নেবেন, এটাই 16 আপনার। ওই অনুযায়ী আমার ওই যে কি বলে ওই চার্ট অনুযায়ী। এখানে যদি আপনি আর্থিং নিতে যান কত নেবেন, আপনি নেবেন কত এখানে? 25-এর জন্য সে 50, 25। ওকে, বোঝা গেছে ব্রাদার? হ্যাঁ, ওই যে জি, আচ্ছা ঠিক আছে, ওটা চার্ট দেখে বুঝে নেবো, কোনো সমস্যা নেই। না বুঝলে আপনি গ্রুপে লিখবেন, না হলে আপনি আমাকে লিখবেন। বুঝতে হবে আমার মতে যে আপনি না বুঝিয়ে তো যে কোনো লাভ নাই আমাদের। আপনার মনে হচ্ছে যে আমি না, এটা না, না। প্রশ্ন আচ্ছা, তাহলে করতে- আর্থিং এর জায়গাটা যে বললেন যে এই জায়গাটা যদি আবার একটু দেখাই দিতেন লাস্ট এটা। কোথায় কোথায় ওটা দেখাবো? যে আর্থিং যে 25-এর জন্য কি 50-এর জন্য 25 আর্থিং যেটা। ওই তো চারটা। হ্যাঁ, আর্থিংটা বুঝিয়ে দিলে হয়ে যাবে। সরি, আমি আসলে টাইম নিচ্ছি একটু। না না না, ব্যাপার না ভাইয়া, আমরা তো টাইম পাওয়ার আর্থিং জন্য। আর্থিংটা 16 বলছে স্যার, আর্থিংটা বলছে 16। হ্যাঁ, চলো দেখেন, আর্থিং এটা হচ্ছে এরকম চার্ট দেওয়া থাকে একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ। আর যদি আপনি চার্ট ফলো তো করবেনই, আর না হলে এই জায়গাটাতে আসেন, এই জায়গাটায় আপনি মাথা রাখেন বেশি। আপনি যেহেতু বুঝলে সমস্যা, এখানে আপনি রাখেন যে 16 পর্যন্ত, লেস দেন 16-র ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 4। আর উপরে যে সেম টাইপের যে সেম ক্রস সেকশন এরিয়া অফ ফেজ কন্ডাক্টর বাট নট লেস দেন 4, মানে ছোট থেকে 4 পর্যন্ত 4। এই 4 থেকে 16 পর্যন্ত 16, বুঝেন? ফেজে 16, আর্থিং 16। তারপর বলছে 16 থেকে বড় 35 পর্যন্ত 16, এখানে হচ্ছে 25 RM পর্যন্ত আপনার 16। এখন 35 থেকে বড় হলে আপনার হাফ দা ক্রস সেকশন এরিয়া অফ ফেজ, ফেজ যা হবে তার 50%। 35-এর পর হয় 50 RM এর কেবল, 50-এর ক্ষেত্রে হবে 25। আপনার 50-এর পর হয় 70, 70-এর ক্ষেত্রে হবে 35। আপনার 70 দুনি কত, এটা তো আর এই টাইপের কেবল নাই। তারপর হচ্ছে যে যত হবে তার হচ্ছে 120-এর ক্ষেত্রে হবে আপনার 70, এরকম ভাবে যায় আর কি। ওকে ব্রাদার? এটা এটা আসলে আপনি ফেজ হিসাব করে করলেন, তাই তো? হ্যাঁ, ফেজের উপর হিসাব করে করতে হবে। আপনার শুনেন, ট্রান্সফরমারে যখন আপনি আর্থিং ইউজ করবেন, বডি আর্থিং, তখন হচ্ছে আপনার শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন করে করতে হবে, বুঝে নিত। আর যখন আপনি লোড টু লোড করবেন, লোড টু লোড যে মেশিন লোড মোটর আদার্স, তখন আপনার ফেজকে কনসিডার করে করতে হবে। ওকে, ঠিক আছে। আর কিছু ভাই, কোনো ভাই? ভাই আমার দুইটা কোশ্চেন ছিল এসএলই রিলেটেড। হ্যালো, ভাই, শোনা যাচ্ছে ভাই? জি জি, শোনা যাচ্ছে। ভাই এসএলডি তে যদি আমরা ওই এসপিআর সার্কিট ব্রেকার ইউজ করি, কারণ আমার একটা মেইন ইনকামিং 100 এম্পিয়ার, ওটার ব্যাকপাসে আমার বেশ কিছু ব্রেকার আছে, কিন্তু আমার দুইটা এসপিআর ব্রেকার ইউজ করতেছে। ওই এসপিআর ব্রেকার গুলো বলে দিল 16 এম্পিয়ার, আমার দুইটা এসপিআর। তাহলে আমার টোটাল কিলোওয়াট যখন আমি ক্যালকুলেট, তাহলে ওইটার ওই দুইটা এসপিআর যে দুইটা দিচ্ছি, ওইটা কিলোওয়াটটা আমরা কিভাবে মানে ইয়া করবো, হিসাব করবো যে 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 এটা এত কিলোওয়াট অ্যাক্রস আমি 16 এম্পিয়ার দুইটা দিলাম। আপনি কানেক্টিং লোড হিসাব করবেন, যদি আপনি যখন এটা তো আপনি লোড হিসাবেই ধরতেছেন, আপনি এসএলডি তে হিসাব করতে হবে, 16 × 32 হিসাব করতে হবে। না, আমরা তো ভাই যত লুট পাইলাম তার থেকে দুইটা ব্রেকার বাড়া দিচ্ছি, ফিচারের জন্য দুইটা স্পেয়ার রাখলাম। হুম। এখন ওই স্পেয়ার ব্রেকারটা আমি কত কিলোওয়াট ধরে, ওটাকে আমি একটা কিলোওয়াট ধরবো, ওইটার অ্যাক্রসে স্পেয়ার এ- ধরবো এ- ওইরকম। আচ্ছা, স্পেয়ার মানে কি কোন?
মানে এটা আমি জাস্ট দুইটা স্পেস বেস দিয়ে রাখবো অতিরিক্ত, যদি। আপনি হ্যাঁ। অতিরিক্ত রাখছেন। হুম। আপনি ধরেন, আপনি যদি এই যে স্পেয়ার রাখছি আমরা, দেখেন এখানে স্পেয়ার রাখছি, ঠিক আছে, এগুলো স্পেয়ার, এই যে এগুলো স্পেয়ার দেখেন, 10 10 এর। তো এখন এটা হচ্ছে একটা কি, ফ্লোরের এমডিবি বা ডিবি, বুঝছেন? আপনি একটা ফ্লোরে এমডিবি বা ডিবিতে রাখছেন, আপনার মনে করেন মেন বেকারি হচ্ছে আপনার 250-এ। আপনি সর্বোচ্চ আপনি যে মেশিন গুলো ইউজ করতেছেন দেখেন, আমরা 0.0 কিলোওয়াটের, 12 কিলোওয়াটের, 10 কিলোওয়াটের, 4.2 কিলোওয়াটের। তাহলে এখানে আপনি আর একটা যদি বাড়ান, তাহলে কত কিলোওয়াটের বাড়াবেন? আপনি কি এখানে 100 কিলোওয়াটের বাড়াবেন? এখানে আপনি ওই 10ই বাড়াবেন বা 20ই বাড়াবেন। এটার এই ফ্লোরে যে মেশিন গুলো আছে এই অনুযায়ী তো আপনি কি করবেন, এই স্পেয়ার মানে হচ্ছে এখানে আপনি কি করবেন ভবিষ্যতে, এর উপরে ডিপেন্ড করেই তো বাড়াবেন। কথা বোঝা গেছে? একটা আর একটা স্পেয়ার রাখা হয়, মনে করেন এখানে আপনি একটা লেদ মেশিন নিয়ে কাজ করবেন, বা এক্সট্রা কোনো আপনি ঝালাইয়ের একটা মেশিন কাজ করবেন, এটার সাথে মেন বেকারের যে অ্যাম্পিয়ার সেটা আপনার যায় কিনা, যদি না যায় তাহলে এখানে আপনি সেট করতে পারবেন না। আপনি একটা ধরেন এই স্পেয়ার বেকার থেকে আপনি একটা, মনে করেন বয়লার নাকি ওয়াশ করে যে মেশিন গুলোর নাম কি, বা ছোট একটা কাজ করবেন, সেখানে মনে করেন একটা লাইট জ্বালাবেন, এখানে একটা মেশিন দিয়ে আপনি জায়গাটা পরিষ্কার করবেন, হ্যাঁ, এক্সট্রা একটা ফ্যান চালাবেন, তখনই তো এই স্পেয়ার থেকে ইউজ করবে আমার। এটা আপনাকে ডিসিশন নিতে হবে একটা। আর একটা হচ্ছে যে এসডিবি তে আপনি টোটাল লোড, যদি আপনি এলটি প্যানেলে ধরেন, এটা এলটি প্যানেল আমি স্পেয়ার রাখবো, এলটি প্যানেলে আমি স্পেয়ার যদি রাখতে যাই তাহলে কি আমি 10 অ্যাম্পিয়ার রাখতে পারবো? এখানে তো আমি ভবিষ্যৎ আছে যে এখান থেকে একটা মেশিন লোড নিতে পারি, বা বড় কিছু হয় তখন আপনি এখানে 250 নেবেন, আপনি এখানে 10 অ্যাম্পিয়ারও নিতে পারেন, সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যা নেবেন তাই করতে পারেন। এটা বুঝা গেছে ব্রাদার? যে আপনার মেন সোর্স কি। ধরেন আপনার কাছে আছে 100 টাকা, আপনি কি কাউকে 200 টাকা ধার দিতে পারবেন? আপনার রাস্তায় দেখা যাচ্ছে, বন্ধু আমাকে টাকা দাও, আপনি দিতে পারবেন? আপনি বলুন যে বন্ধু 100 টাকা আছে, 20 টাকা নিলে নেই। আর আপনার কাছে আছে 1 কোটি টাকা, আমি আপনাকে টাকা চাইলাম যে ভাই আমার কিছু টাকা দেন, তখন কি আপনাকে, আপনি আমাকে 20 টাকা দিবেন, না আপনাকে 1 লাখ টাকা দেবেন? আমাকে ধরেন ভাই 1 লাখ টাকা নিয়ে যান, সেটা এরকম না। স্পেয়ার মানে হচ্ছে আপনার এক্সট্রা, এটা অতিরিক্ত যে কোনো কাজে আমি ইউজ করতে পারি। ওই ফ্লোরে আপনার কি থাকবে এটার উপর ডিপেন্ড করতে হবে যে এখানে ভবিষ্যতে আমি কি জন্য আমি স্পেয়ারটা রাখছি। আমি ফ্যান চালানোর জন্য, আর একটা মেশিন আসবে, বা টুকটাক কাজ করার জন্য, লাইট ফ্যান করার জন্য, বা হচ্ছে আপনার একটা গ্রাইন্ডিং মেশিন বা হচ্ছে একটা ওয়েল্ডিং মেশিন আমি ইউজ করবো, এটা এবারে এই জন্য স্পেয়ার থাকে। বা একটা আপনার ইনস্ট্যান্ট ফ্যান চালাবো সেখানে, ইনস্ট্যান্ট। ব্রাদার বুঝা গেছে? স্পেয়ারটা এই জন্য রাখা হয়, দেখেন প্রত্যেকটা মেশিনে আমার মেশিন কানেক্ট করা আছে। আমি যদি বাসবারের সাথে ডিরেক্ট যদি লাইন দিয়ে দিই এভাবে, যে মানে এটা হচ্ছে লুজ কেবল বলে, এবার যদি আমি প্যাঁচাই দিই একটা নিউট্রালে একটা ফেজে, তাও কিন্তু আমার চলবে। এই ধরনের মানে একটা লুজ কেবল আপনার ইউজ করা যাবে না। আপনি যদি কোনো ছোট একটা কাজ করতে চান, বেকার আউটপুট থেকে আপনি লাইন নেবেন, আপনি দিব্যি আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই, নাহলে অডিট ফেল করবে বা দুর্ঘটনা ঘটতে পারে। ওকে ব্রাদার, বুঝছেন? জি ভাইয়া। এখন কথা আরেকটা কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে কি, আমরা যখন মেইন সিবিটা যখন এসএলডি তে বা আমরা সিলেক্ট করতেছি, হুম হুম। তখন হচ্ছে আমরা টোটাল কিলোওয়াট কত লোড হিসাব করে ওটার উপর বেস করে তো আমরা ওই ইনকামিংটা সিলেক্ট করতেছি। জি জি। তো সেই ক্ষেত্রে কি যখন এসপিআরটা নিচ্ছি, তখন আমাকে ওই ওই এসপিআর এর জন্য কত কিলোওয়াট নিচ্ছে ওটাও তো আমার হিসাব করে মেন সিবিটা হিসাব করতে হবে না ওই ওই হ্যাঁ প্রসেসটা? অবশ্যই আচ্ছা। আর করতে হবে। এলডি কে তো অনেক সময় ভাই আমরা দেখি যে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা এসএলডি যখন করি, এটা হয় কি, ওই দেখা যাচ্ছে আমার 800 এম্পিয়ার ইনকামিং ব্রেকার দিছি, ওটার সাথে ক্লায়েন্ট চাচ্ছে কি ও 250 বা 200 এম্পিয়ার একটা এসপিএস আছে, যেটা ও এখন দেখা যাচ্ছে আমরা যদি টোটাল হিসাব করি দেখা যাচ্ছে কি ওইটা হয়তো বা ওটা মেক আপ করে অথবা এক্সিট হয়ে যায় অনেক মানে সময়। আমি আপনার আপনার কথা শুনেন, মনে করেন এখানে আপনার 800 অ্যাম্পিয়ার হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি স্পেয়ার বা হচ্ছে সকল কানেক্টিং লোড হিসাব করা হয়েছে 1000 অ্যাম্পিয়ার। 1000, হ্যাঁ। হ্যাঁ, তখন এই কি করবেন? প্রবলেমটা। এটা হচ্ছে একটা মানে ব্যাপক, এটা একটা মানে একজন বছর যে 70% নিলে হয়, এটা পার্সেন্ট আপনার মাথার ভিতরে খাটাইতে হবে। আপনি দেখবেন যদি স্পেয়ার কথাটা আপনি ভুলেও যান, যে আপনার কানেক্টিং লোড হচ্ছে 1000, মানে স্পেয়ার নাই, আপনার বেকার হচ্ছে 800, কেমনে কি করবেন? এটার ভিতরে হচ্ছে কি, যে মেশিন গুলো আপনি ইউজ করতেছেন, মেশিন গুলো যে কানেক্টিং লোড, মনে করেন একটা মেশিন লেখা আছে 100 অ্যাম্পিয়ার নিবে,
এটা কোনোদিনই 100 অ্যাম্পিয়ার খায় না, ওই খায় কত 70 বা হচ্ছে 60। ঠিক আছে? তো সেই হুম জন্য হুম। আর সবগুলা মেশিন একসাথে চলে না, এটা ডাইভার্সিটি লোড বলে। এটা হ্যাঁ আপনাকে সব সিদ্ধান্ত মিলছে। নিতে হবে যে ডাইভার্সিটি লোড হচ্ছে আমার কানেক্টিং লোড হচ্ছে এক, কিন্তু আপনার নোট দিতে হবে এখানে যে এই মেশিন গুলো এসএলডি নোট দিতে হবে সাইডে যে এগুলো হচ্ছে 100 অ্যাম্পিয়ার, বাট এটা আমার, এবং এটা মাপতে হবে যদি আপনি প্রপারলি করতে যান যে এটাতে আমার রানিং বা হচ্ছে হাই মানে ফুল লোডে এটা আমার 60 অ্যাম্পিয়ার ই খাই, সো আমি এখানে 800 অ্যাম্পিয়ার দিয়ে চলতেছে। ওকে, চলবে, কোনো সমস্যা নেই, এরকম কম বেশি হবে। আর একটা উল্টা হতে পারে, এটা হচ্ছে আপনার 1000 আর এটা হচ্ছে 800, তখন আপনি এখানে সেট পয়েন্ট দিবেন। ওকে, যেমন এই যে 400 আমি 320 সেট পয়েন্ট দিয়ে রাখছি। ওকে ব্রাদার, এটা খুব গুড একটা মানে মানে খুব ডিফিকাল্ট পয়েন্ট আপনি যে পয়েন্টটা বলছেন, এটা এক্সপিরিয়েন্স এবং মেশিন। ধরেন সুইং মেশিন একরকম নেচার, ডাইং মেশিনের একরকম নেচার, কারেন্ট কনজাম্পশনের ক্ষেত্রে। এগুলো হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে যে কোম্পানিতে কাজ করছেন বা যে সেগুলো। যেমন এই যে এটাই দেখেন, এটাই মিলে না। এই যে 138 কিলোওয়াট, এখানে যে 332 আছে, এটাই মিলবে না, আপনি করে দেখেন, এটা মিলানো খুব টাফ। ঠিক আছে? জি ভাই, মানে প্রায় সময় এই প্রবলেম গুলো পড়ি, মানে ফেস করি এই হ্যাঁ, জন্য। এটা ফেস করেন, ওইটা ওভাবে ডিসিশন করে আপনাকে টুইনিং করে মিলাইতে হবে এটা। হ্যাঁ, ডাইভার্সিটি ফ্যাক্টর আবার ক্যালকুলেশন করে ওটা মিলাইতে হয়। হ্যাঁ দেখেন, এই যে 300 মানে 400 কিলোওয়াট, প্রায় 400 কিলোওয়াটকে 1.8 দিয়ে গুণ করলে তো হয় আপনার 718, দেওয়া আছে 630, 40 দিন। এটা তো কানেক্টিং, এখানে লেখা আছে দেখেন টোটাল কানেক্টিং লোডের। আমার সবগুলো মেশিন একসাথে চলে না, এই মেশিন গুলোতে 9 কিলোওয়াটের, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ, এত কিছু তো খাই না, তখন এখানে আপনার নোট দিতে হয় যে ডাইভার্সিটি লোড আমরা আমরা এই মেশিন গুলোতে ইনভার্টার ইউজ করা হচ্ছে বা হচ্ছে পাওয়ার কনজাম্পশন ই ব্যবহার করা আছে, এরকম টাইপের একটা নোট দিতে হয়। ওকে।